2025 সালে বঙ্গমাতা হলে একটা ছাত্রী রাতের বেলা অসুস্থ অবস্থায় এই ধরনের প্রশাসনিক যে জটিলতা, হল থেকে বের হতে হলে হল সুপারের অনুমতি নেওয়া, ফ্লোর ম্যামের অনুমতি নেওয়া, প্রভোস্টকে অবগত করা, অ্যাপ্লিকেশন জমা দেওয়া, অসুস্থ অবস্থায় এই জটিলতাগুলো পার করতে না পেরে চিকিৎসার অভাবে সেই শিক্ষার্থী হলের ভেতরেই মারা যায়। একই রকম ঘটনার পুনরাবৃত্তি আমরা প্রতি বছর, প্রতি মাসে, প্রায় প্রতিদিনই দেখতে পাই। কিছুদিন আগে যখন বঙ্গমাতা মৈত্রী হলে শিক্ষার্থীরা পানিবাহিত রোগের কারণে অসুস্থ হয়ে যাচ্ছিল, প্রতিদিন রাতেই 10-15 জন করে শিক্ষার্থী অসুস্থ হয়ে যাচ্ছিল, তাদেরকে ইমার্জেন্সি হাসপাতালে নিতে হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য খাতের অবস্থা তো খুবই জঘন্য। পাশাপাশি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আবার সেই প্রশাসনিক যে দৌরাত্ম্য ফেস করতে হয়, ইভেন তাদের জন্য ইমার্জেন্সি ওষুধ এনে দিতে যে হল সংসদের নেত্রীরা আছে তারা যে হল থেকে বের হবে, সেই প্রশাসনিক দৌরাত্ম্যের কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর ভুক্তভোগী হয়। এইরকম যে প্রবণতা, সেটা আমরা অনবরত নতুন নতুন ঘটনা দেখতে পাই, যেটা শিকার শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী না, রাজনৈতিক অরাজনৈতিক শিক্ষার্থী, ইভেন হল সংসদের নেত্রীরাও পর্যন্ত একই রকমের ভুক্তভোগী। এটা উদাহরণ দিতে গেলে দেখা যায় শামসুন্নাহার হলের এক ছাত্রী, যিনি হল সংসদের একজন পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক, তিনি রাতের বেলা যখন রাত 10টার পরে মল চত্বরে অবস্থান করছিলেন, তাকে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কর্মচারীরা তাদের দ্বারা হেনস্থার শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 56% শিক্ষার্থী অনাবাসিক, তাদের বিভিন্ন সময় ফিল্ড ট্রিপে যেতে হয়, পিকনিকে যেতে হয়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে মিউজিক ডিপার্টমেন্ট, থিয়েটার ডিপার্টমেন্ট, ডান্স ডিপার্টমেন্ট, চারুকলার মতো এই ধরনের অনেকগুলো প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট আছে। অথবা ধরেন কোন শিক্ষার্থী জার্নালিজমে পড়ে, ক্যাম্পাসে কোনো সাংবাদিকরা ক্যাম্পাস প্রতিনিধির মধ্যে নারী নাই। তার অন্যতম কারণ, নারীরা ক্যাম্পাস প্রতিনিধি হতে পারে না। যখন মিছিল হয়, রাত 2-3টা বাজে হলপাড়া থেকে মিছিল হয়, নারীরা সেই মিছিল কভার করতে পারে না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে বা একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংগঠক হিসেবে কোন এই ধরনের হুট করে কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়া নারীদের পক্ষে সম্ভব হয় না। টিএসসির যে বিভিন্ন ক্লাবগুলোর প্রোগ্রাম হয়, যখন দেখা যায় যে একটা ইংলিশ ডিপার্টমেন্টের প্রোগ্রাম গত সপ্তাহে সারা রাত ধরে ছেলেরা কাজ করতেছে ওটা অ্যারেঞ্জমেন্টের জন্য, কোনো নারী সেখানে উপস্থিত হতে পারে না। এই সব জায়গাগুলোর মধ্যে দিয়ে আসলে আমরা বিশ্ববিদ্যালয় পরিসরে নারীদেরকে বলছি আমরা 16 ঘন্টা নিরাপত্তা দেওয়া হবে, 8 ঘন্টা তাদের কারফিউর মাধ্যমে হলের ভেতরে থাকতে হবে। আর পুরুষদেরকে 24 ঘন্টায় নিরাপত্তা দেওয়ার একটা বিধান আছে। সেই নিরাপত্তার দায় 24 ঘন্টা পুরুষদের ক্ষেত্রে প্রশাসন নিচ্ছে, সেই দায় তারা পালন করতেছে কি করতেছে না সেটাতে তারা ব্যর্থ হচ্ছে, সেটা একটা ভিন্ন প্রশ্ন। কিন্তু নারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতেছে তারা 16 ঘন্টা নিরাপত্তার দায়িত্ব নেবে, বাকি 8 ঘন্টায় যে আবাসিক শিক্ষার্থীরা তাদের হলের মধ্যে থাকতে হবে। এই কারফিউর বাইরে কিংবা যে অনাবাসিক ছাত্রীরা তারা যদি বিশ্ববিদ্যালয় পরিসরে যে কোনো প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে যে কোনো কারণে অবস্থান করে, তাহলে তাদের নানা ধরনের চরিত্র হনন সহ যে প্রশাসনিক ভাবে হয়রানি করা হচ্ছে, এই পুরো জিনিসটাই আসলে এক ধরনের লিঙ্গ বৈষম্য। একটা বিশ্ববিদ্যালয়ের যে বৈশ্বিক ধারণা, সেই ধারণার সাথে লিঙ্গ বৈষম্যের ব্যাপারটা আসলে যায় না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ব্যক্তিকে আসলে সেটা শিক্ষার্থীর মতো ফিট করবে, নারী পুরুষ নির্বিশেষে। আমরা এই জায়গায় নারী পুরুষের যে লিঙ্গ বৈষম্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করছে, সেই বৈষম্যের বিরুদ্ধেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। সেটার পাশাপাশি এই যে নারী শিক্ষার্থীদের হলগুলোতে, ছেলেদের হলগুলোতে আপনারা দেখবেন তাদের যে পুরুষ সহপাঠী কিংবা পিতা, ভাই অনায়াসে কিন্তু প্রবেশ করতে পারে। নারীদের হলগুলোতে, আমি শামসুন্নাহার হলে একজন আবাসিক ছাত্রী হয়ে আমি কখনো রোকেয়া হলে ঢুকতে পারি না, কিংবা যারা সোশ্যাল ওয়েলফেয়ারে পড়ে, যার হল বঙ্গমাতা মৈত্রী না, তারা চাইলে সেখানে খেতে যেতে পারে কিংবা কোনো বান্ধবীর সাথে দেখা করতে, কিংবা আমার বান্ধবী অসুস্থ হয়ে গেল, আমি বঙ্গমাতা বা মৈত্রী আমার কোনো একটা ফ্রেন্ডকে দেখতে যাব, আমি আমার সেই বান্ধবীকে দেখতে যেতে পারি না। সবার তো আসলে উত্তরে পরিবার চলে আসা সম্ভব হয় না। এই যে নারীদের মধ্যে যে দূরত্বটা তৈরি করা হয়েছে, এই জিনিসগুলোকে আমরা মনে করি খুবই সচেতন ভাবে প্রশাসন লিঙ্গ বৈষম্য করার পাশাপাশি নারীদের মধ্যে এই বিচ্ছিন্নতা তৈরি করেছে, যেটা আসলে বিরাজনীতিকরণের একটা চেষ্টা। তার পাশাপাশি এই যে ডাকসুর যে চলমান সময় ছিল গত বছর, সেই সময় দেখবেন যে নারী প্রার্থীরা ছিল তারা রাত 10টার পরে তাদের প্রচারণা বন্ধ হয়ে গেছে। উমর ফাতেমা কেন রাত 10টার পরে রোজা হলে অবস্থান করছিল, এটা নিয়ে অনেক শোরগোল আমরা শুনতে পাই। কিন্তু পুরুষ শিক্ষার্থীরা দেখবেন সারা রাত তারা প্রচারণার কাজ করেছে, বিভিন্ন হলে তারা অনায়াসে প্রবেশ করতে পেরেছে। কিন্তু নারী শিক্ষার্থীদের কোনো হলে ঢোকার সময় বৈধ আইডি কার্ড দেখানোর পরেও তারা সেটা ছবি অস্পষ্ট, এই ধরনের নানা রকম জটিলতা এবং হয়রানি তৈরি করে। একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নারী পুরুষ ছাত্রীদের মধ্যে এই বিভাজন, এই দ্বৈত নীতি চলতে পারে না। সেই জায়গা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন
হয়েছি এই লিঙ্গ বৈষম্য এবং যে দ্বৈত নীতির যে সান্ধ্য আইন এবং নারীদের অনাবাসিক নারীদের এবং আবাসিক নারীদের একে অপরের হলে ঢুকতে না দেওয়ার এবং মা বোন সহ যে নারী নিকটাত্মীয়দের হলে প্রবেশ করতে যে বাধা সেই জিনিসগুলোর প্রতিবাদ করতে। এই জায়গায় নানা ধরনের আমরা চরিত্র হনন সহ যে ব্যাপারগুলো অনলাইনে সাবস্ট্রিমিং থেকে ধরে রাত 12টার পরে একটা নারীর বাইরে কি কাজ, যে ধরনের হেনস্থাগুলো আমরা অনলাইনে দেখছি, এইগুলো আসলে সমাজেরই একটা যেই পুরুষতান্ত্রিক চিন্তা সেটারই একটা প্রতিফলন। সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একই রকম ভাবে তার শিক্ষার্থীদেরকে একই নজর না দেখে বৈষম্য করতে পারে না। সেই জায়গা থেকে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ, আমাদের আজকের এই সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, পাশাপাশি বিভিন্ন নারী অধিকার কর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আমাদের যে পুরুষ সহপাঠীরা আছেন তারাও যুক্ত হয়েছেন। আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য এবং সংহতি প্রকাশ করার জন্য সবাইকে ধন্যবাদ। অবরোধবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যারা আমাদের গণমাধ্যম কর্মী যারা আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন এবং যারা সংহতি প্রকাশ করার জন্য আমাদের যে সংগঠনগুলো আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে অবরোধবাসিনীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকে যে সংগঠনগুলো আমাদের সাথে আজকে এসে যুক্ত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। নারী মুক্তি সংগঠনটি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। রেড ফেমিনিস্ট ব্লকের সদস্য তানহা মাহমুদা তিন্নি, সে আমাদের সাথে যুক্ত হয়েছেন। নারী পক্ষের সদস্য ওয়ার্দা আশরাফ আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় আচ্ছা, আমাদের যে তিনটা দাবি ছিল, অনেকেই জানতে চাচ্ছে। সেটা হচ্ছে, প্রথমটা ছিল হচ্ছে সান্ধ্য আইন বাতিল করতে হবে। দ্বিতীয়টা ছিল হচ্ছে অনাবাসিক শিক্ষার্থীরা অনাবাসিক শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো নারী শিক্ষার্থী বৈধ আইডি কার্ড প্রদর্শনে এক হল থেকে যেন অন্য হলে, নিজের হল ছাড়াও অন্য হলে যেন হচ্ছে বৈধ আইডি কার্ড প্রদর্শনে তারা যেন ঢুকতে পারে। এটা আমাদের দ্বিতীয় দাবি ছিল। আমাদের তৃতীয় দাবি ছিল মা ও বোন বা হচ্ছে পারিবারিক অভিভাবক যে নারী সদস্যরা যদি আসে তাহলে কক্ষ পর্যন্ত যেন তারা প্রবাসাধিকার পায়। এই তিনটা ছিল আমাদের দাবি। আর এই মুহূর্তে আমাদের অবরোধবাসীর পক্ষ থেকে প্রেস রিলিজ পাঠ করবেন তানজিনা ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় লিঙ্গ বৈষম্য সান্ধ্য আইন বাতিল সহ 3 দফা দাবিতে অবরোধবাসিনীর 48 ঘন্টার আলটিমেটাম এবং সংহতি সমাবেশ। শেকল ভাঙার এ লড়াইয়ে সকল শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ পরিষদকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজ 10ই আগস্ট 2026 বিকাল 5:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এক সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 105 বছর পেরিয়ে গেলেও নারী শিক্ষার্থীদের জন্য অব্যাহত থাকা উপনিবেশিক সান্ধ্য আইন বাতিল সহ 3 দফা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থী আন্দোলনকারী প্ল্যাটফর্ম অবরোধবাসিনী। একই সঙ্গে আমাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি এবং একাত্মতা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, টিএসসি ভিত্তিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন, যার মধ্যে অন্যতম রোকায়া হল কেন্দ্রীয় সাংস্কৃতিক নিবাস, রেড ফেমিনিস্ট ব্লক, নারী পক্ষ, নারী অঙ্গন, বিপ্লবী নারী মুক্তি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সোসাইটি, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরধ্বনি এবং অন্যান্য। অবরোধবাসীর পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়মেই বর্তমানে নানাভাবে লিঙ্গ ভিত্তিক বৈষম্যের শিকার হচ্ছে নারী শিক্ষার্থীরা। একদিকে যেখানে বিশ্ববিদ্যালয়ে 57% নারী শিক্ষার্থী আবাসন সুবিধা বঞ্চিত, সেখানে নিয়মিত হলফি দেওয়া সত্ত্বেও অনাবাসিক ছাত্রীদের নিজ হলে প্রবেশাধিকার দেওয়া হয় না।
এছাড়াও পুরুষ হলগুলিতে অতিথি প্রবেশের নিয়ম সহজ হলেও নারী শিক্ষার্থীদের নিজ মা কিংবা বোন অন্য হলের ছাত্রীদের মা বোন কিংবা অন্য হলের ছাত্রীদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ রেখে একটি অগণতান্ত্রিক দ্বৈত নীতি বহাল রাখা হয়েছে। নিরাপত্তা দোহাই দিয়ে রাত 10টা থেকে হলে প্রবেশ বন্ধ রাখা হলেও মাঝরাতে দূরপাল্লার যাত্রা শেষ হয়ে গেলে গেটে আটকে থাকা কিংবা জরুরি চিকিৎসায় বের হতে গিয়ে নারী শিক্ষার্থীরা প্রায় প্রশাসনিক হেনস্থা, হয়রানি ও চরিত্র হননের শিকার হন। ক্যাম্পাসের সার্বজনীন নিরাপত্তা নিশ্চিত না করে কেবলমাত্র শিক্ষার্থীদের যাতায়াত সীমিত করা প্রশাসনিক ব্যর্থতারই নামান্তর। এই অমানবিক বিধিনিষেধ নারী শিক্ষার্থীদের স্বাধীন বিচরণ এবং সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক পরিসরের অংশগ্রহণকে ব্যাপকভাবে সংকুচিত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের পক্ষ থেকে একাধিকবার দাবি তোলা হলেও প্রশাসন কালক্ষেপণ করে এড়িয়ে গেছে। নবনিযুক্ত উপাচার্য সাথে দফায় দফায় আলোচনা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নিয়ে আবারও একই টালবাহানা লক্ষ্য করা যাচ্ছে। এমত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত চর্চা ও সমতার পরিবেশ ফিরিয়ে আনতে অবরোধ বাসিনীর স্পষ্ট 3 দফা দাবি: ছাত্রী হলে বৈষম্যমূলক সান্ধ্য আইন বাতিল করো এবং 24 ঘন্টা যাতায়াতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বৈধ আইডি কার্ড প্রদর্শন পূর্ব সকল ছাত্রীকে যে কোনো হলে প্রবেশ এবং অনুমতি সাপেক্ষে রাত্রি যাপনের সুযোগ দেওয়া, ছাত্রীদের মা বোন নারী স্বজন হলে প্রবেশাধিকার নিশ্চিত করা। আগামী 48 ঘন্টার মধ্যে এই নিঃশর্ত সকল দাবি বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি আদায়ে অবস্থান কর্মসূচির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রচারণায় অবরোধ বাসিনী।